আসসালামু আলাইকুম। ইনফিনিক্স স্মার্ট 9 এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকেই বলছিলেন কেন আমি স্মার্টফোনটার রিভিউ দিচ্ছি না। আসলে অ্যাকচুয়ালি একটা স্মার্টফোন মার্কেটে আসলে সেটা আনবক্সিং করে রিভিউ দিয়ে দিলে যে সেটার একটা অথেন্টিক রিভিউ দেওয়া হয় তা কিন্তু নয়। এইজন্যই একটু লেট করা এবং আমি মনে করি একটা অথেন্টিক রিভিউ আপনারা চান এবং আপনারা যারা অথেন্টিক রিভিউ চাচ্ছেন অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাই কথা না বাড়িয়ে আজকে আলোচনা করব ইনফিনিক্স স্মার্ট 9 নিয়ে। আপনারা দেখছেন জেকে টেক বিডি। এই স্মার্টফোনটা গত 5 থেকে 6 দিন আগে আমাদের কাছে পাঠিয়েছে মদিনা টেলিকম। তাই তাদের কাছ থেকে এই স্মার্টফোন সহ যে কোনো অফিসিয়াল স্মার্টফোন পারচেজ করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। শুরুতেই আলোচনা করতে হয় এই স্মার্টফোনটার ডিজাইন নিয়ে এবং এখানে কিছুটা পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছেন, বিশেষ করে ক্যামেরা বাম্পের মাঝেই। এই স্মার্টফোনটার বেশ কিছু কালার ভেরিয়েন্ট রয়েছে। আমার হাতে রয়েছে এটা নিও টাইটেনিয়াম কালার, যা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম। দেখে মনে হচ্ছিল এটার ব্যাক প্যানেলটা গ্লাস ফিনিশের, তবে এটা গ্লাস নয়, পলিকার্বনেট ফাইবার বডির ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যা ধরে কিন্তু বেশ কমফোর্টেবল ফিল দিচ্ছিল। এবং সাইড ফ্রেমটা দেখে একটু অবাক হয়েছি। প্রথমেই ভাবছিলাম এটা মেটাল, বাট এটা মেটাল নয়, এটা প্লাস্টিক ফ্রেম, বাট এটার ফিনিশিংটা অনেকটা মেটালের মতোই করা হয়েছে। সাইড ফ্রেমটা হালকা এইজি করা হয়েছে, যার কারণে স্মার্টফোনটা ধরে কিন্তু বেশ কমফোর্টেবল ফিল হচ্ছিল এবং হাতে কিন্তু বাস ছিল না। পাশাপাশি ডিভাইসটার ওয়েট হচ্ছে 188 গ্রাম এবং এটা থিকনেস পেয়েছি 8.35 মিলিমিটার। পোর্টস বাটনের ক্ষেত্রে প্রায় সবকিছু এখানে থাকলেও এই স্মার্টফোনটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন জরুরি, যা এই স্মার্টফোনটার মধ্যে থাকছে না। অনেক স্মার্টফোন ব্র্যান্ড অলরেডি প্রোভাইড করছে। তবে ভালো বিষয় হচ্ছে এই দাম বিবেচনায় এখানে একটা স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে, যার ফলে এটার মধ্যে আপনি বেটার কোয়ালিটির একটা সাউন্ড পাবেন। পাশাপাশি এটার মধ্যে 300% পর্যন্ত ভলিউম বুস্টার ব্যবহার করা হয়েছে, যার ফলে ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন লক্ষ্য করা যায়। তবে আরও একটা বিষয় হচ্ছে, আমরা আগে যেটা দেখতাম যে ব্যাক প্যানেলটা ভাইব্রেট করতো, এবার ব্যাক প্যানেলটা এতটাও ভাইব্রেট করছিল না যেটা নোটিস করার মতো। তবে এই স্মার্টফোনটাতে IP54 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্টও রয়েছে, তাই হালকা পানি ছিটে ফোটা স্মার্টফোনটাতে তেমন একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে না। বক্স কন্টেন্ট হিসেবে এখানে আমরা পাচ্ছি একটি হার্ড কেস ব্যাক কভার, ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর পিন, টাইপ A টু টাইপ C চার্জিং কেবল এবং 10 ওয়াটের চার্জার। এবং এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই স্মার্টফোনটাকে চার্জ করতে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, হ্যাঁ, অলমোস্ট 2.5 ঘন্টা প্লাস। এখন এখানে যদি 18 ওয়াট প্রোভাইড করা হতো, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স আর কিছুটা বেটার হতো, কিছুটা ফাস্ট চার্জিং এক্সপিরিয়েন্স পেয়ে যেতাম। আর দামের কথা বলতে গেলে স্মার্টফোনটা দুইটা ভেরিয়েন্টে এসেছে, 3GB 64GB, যার বর্তমান দাম হচ্ছে 9,999 টাকা, এবং 4GB 128GBর বর্তমান দাম হচ্ছে 11,999 টাকা। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির IPS প্যানেলের ডিসপ্লে, রেজুলেশন HD+, স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছি 90.2% এবং 500 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে স্মার্টফোনটার মধ্যে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 120 হার্জের হাই রিফ্রেশ রেট। এখন এই হাই রিফ্রেশে শুধুমাত্র ইউআইতে কাজ করছিল, ইউআই ট্রানজিশনগুলো বেশি স্মুথভাবে এটা পুশ করছিল। পাশাপাশি ইউএফএ টেস্টের ক্ষেত্রে সর্বোচ্চ 90 হার্জে পুশ করতে পারে। এছাড়া আমরা কিছু অ্যাপসের ক্ষেত্রে ঢুকলেও সেখানে কিন্তু 90 হার্জ পর্যন্তই রিফ্রেশ রেট পুশ করতে দেখেছি। এছাড়া স্মার্টফোনটার প্রোটেকশনে কোন ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে সঠিক কোনো তথ্য ইনফিনিক্স শেয়ার করেনি। এবং এটার মধ্যে যে পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি, এটা আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে একদমই পারফেক্ট তা বলবো না, এটা ব্রাইটনেস আরেকটু বেশি হলে ভালো হতো। এমনিতে নর্মাল কন্ডিশনে মোটামুটি ঠিকঠাক ব্যবহার করা যাচ্ছিল। এবং HD+ কন্টেন্ট হিসেবে এটার মধ্যে শার্পনেসের কিছুটা ঘাটতি দেখতে পাবেন। অন্যান্য HD+ ডিসপ্লের মতো এটা রেজুলেশন পেয়েছি, তবে ফুল ভিউ এক্সপিরিয়েন্স দিচ্ছিল এটার মিডল পাঞ্চল ডিসপ্লে। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের স্পেসিফিকেশন অফার করা হয়েছে, এখন সেই অনুযায়ী এটা দামটা একটু বেশি মনে হয়েছে। 3GB 64GB সেটা 9,999 টাকা না হয়ে যদি 9,500 টাকা হতো বেটার হতো, অথবা 4/128 যেটা রয়েছে সেটা অলমোস্ট 11,000 টাকা হলে মোটামুটি একটা ভ্যালু ফর মানি হতো। প্রাইসটা একটু ওভার মনে হচ্ছে, কমিয়ে নিয়ে আসলে ভালো হবে। দুটি ভেরিয়েন্টের মধ্যে LPDDR4X টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে, রম টাইপ পাচ্ছি eMMC 5.1 এবং এখানে 2 টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যায়। সিপিইউতে পাচ্ছি মিডিয়াটেকের Helio Z81, যা 12 ন্যানোমিটারের একটা চিপ, মেইন ক্লক স্পিড 2.0 GHz, Cortex A75, জিপিইউ Mali G52 MC2। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির ক্ষেত্রে 4G, Wi-Fi 5, ব্লুটুথ 5.0, GPS এবং প্রয়োজনীয় প্রায় 19টি সেন্সর এখানে দেখতে পাবেন।
অ্যান্ড্রয়েড ভার্সনে পাচ্ছি অ্যান্ড্রয়েড 14 গো এডিশন ব্যবহার করা হয়েছে, যার ফলে এটার মধ্যে সব ধরনের লাইট অ্যাপগুলোই আমরা দেখতে পাচ্ছিলাম। এমনিতে ইউআই অপটিমাইজেশন মোটামুটি ঠিকঠাক আছে। একটি দুটি প্রি ইনস্টল অ্যাপ আপনারা দেখতে পাবেন, যা আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারেন। এছাড়া এটার আপডেট নিয়ে ইনফিনিক্স কিন্তু কোনো তথ্য শেয়ার করেনি, তাই ইন ফিউচারে কয়টা আপডেট পাবো, কয়টা সিকিউরিটি প্যাচ আপডেট পাবো, সেটা নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি। আমার কাছে এই স্মার্টফোনটার 4GB 128GB র্যাম রম ভেরিয়েন্টের ফোনটা রয়েছে, এবং এটা কিন্তু আমি গত 5 থেকে 6 দিন ব্যবহার করেছি। 4GB র্যাম অনুযায়ী স্মার্টফোনটার মধ্যে 4-5টা অ্যাপ খুব ইজিলি ব্যবহার করা যাচ্ছিল। তবে একটু হেভি এমবির অ্যাপগুলো ব্যবহার করলে 4-5টা একসাথে যখন আপনি পুশ করবেন, সেক্ষেত্রে হালকা পাতলা ল্যাগ ফেস করবেন, ট্রানজিশনগুলো একটু ল্যাগে মনে হবে, অনেক সময় অ্যাপ ওপেনিংটাও একটু স্লো মনে হয়েছে। সো এই সকল বিষয়গুলো কিন্তু আমি র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে লক্ষ্য করেছি। পাশাপাশি সেই সময় অ্যাপ টু অ্যাপ সুইচিং, এছাড়াও মাল্টিটাস্কিং, এই সকল ক্ষেত্রে এতটা বেটার এক্সপিরিয়েন্স এই স্মার্টফোনটি থেকে পাইনি। এবং আপনাদের বাজেট যাদের একটু শর্টেজ বা এই ধরনের বাজেট সেগমেন্টের মধ্যে স্মার্টফোন কিনতে যাচ্ছেন, অথবা এই স্মার্টফোনটাই কিনতে চাচ্ছেন, তাদেরকে বলবো যারা স্মার্টফোনগুলোর মধ্যে অ্যাপগুলো ব্যবহার করবেন, চেষ্টা করবেন সব ধরনের যে লাইট অ্যাপ ভার্সনগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করার। সেই ক্ষেত্রে আপনার ইউজার এক্সপিরিয়েন্স এই ফোনটার সাথে বিশেষ করে বেটার হবে। এছাড়াও এই স্মার্টফোনটার মধ্যে আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোর টেস্ট করেছি, সেখানে স্কোর করেছে 2,43,000 প্লাস। তবে গিগবেঞ্চের স্কোরটা টেস্ট করতে পারিনি, কারণ অ্যাপটাই এখানে সাপোর্ট করছিল না। ওয়াইফাই রেঞ্জটা টেস্ট করেছি, সেটা মোটামুটি ব্যালেন্স, তবে আরেকটু বেটার হতে পারতো। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা বেশ কিছু গেম খেলেও ট্রাই করে দেখেছি। এখানে 2D 3D বিভিন্ন অফলাইন গেমগুলো খুব অনায়াসেই খেলা যাবে, তেমন কোনো সমস্যা হবে না। সেগুলো খেলার ক্ষেত্রে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। তবে যারা মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো খেলতে চান, তাদের জন্য একটা পরামর্শ থাকবে। অনেকেই চিন্তা ভাবনা করেন যে ফোনগুলোর মধ্যে আপনি পাবজি লাইট অথবা ফ্রি ফায়ার অথবা ই ফুটবল গেমগুলো খেলবেন। হ্যাঁ, গেমগুলো প্লে করতে পারবেন, খেলতেও পারবেন, তবে প্রচুর ল্যাগ করবে। তাই পরামর্শ থাকবে এই ধরনের গেমগুলো স্মার্টফোনগুলোর মধ্যে না খেলাই আপনার জন্য বেটার হবে। সেই ক্ষেত্রে আপনি একটা ফোন লং টাইম ব্যবহার করতে পারবেন। ব্যাটারির দিক থেকে স্মার্টফোনটাতে 5000 mAh ব্যাটারি পাচ্ছি, যা দিয়ে একজন নর্মাল ইউজার প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পাবে। একটু হেভি ইউজ করলেও অনায়াসে একদিন পার করতে পারবে। এছাড়া স্মার্টফোনটির মধ্যে আমরা রেয়ারে দুটি ক্যামেরা দেখতে পাচ্ছি, যার মেন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল, এবং উভয় দিকেই 1080 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। ক্যামেরা আউটপুটে কথা বলতে গেলে এটা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি আউটডোরে মোটামুটি ডিটেলস ধরে রাখতে পারছিল, তবে ইনডোর কন্ডিশনে ছবির ডিটেলস অনেকটাই কমে যায়, স্মুথনেসের মাত্রা অনেকটা বেড়ে যায়। তাই চেষ্টা করবেন ভালো আলোতে ছবি তোলার। এইচ ডিটেকশন মোটামুটি অ্যাভারেজ, এইচডিআরটা আরেকটু বেটার হতে পারতো, কিছুটা কন্ট্রাস্টি রেজাল্ট প্রডিউস করছিল এবং কিছুটা স্যাচুরেটেড বলা যায়। তাই টুকটাক ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে চাইলে আপলোড করতে পারবেন। আসলে বাজেট ফোনের ক্ষেত্রে ঠিক এই ধরনের রেজাল্টই পাওয়া যায়। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে ঠিক একই কথা বলতে হবে, এখানেও আমরা মোটামুটি অ্যাভারেজ একটা রেজাল্ট পেয়েছি। আউটডোরের ডিটেলসের পরিমাণ ভালো ছিল, এইচ ডিটেকশন মোটামুটি ভালো রেজাল্ট করলেও ইনডোরে আসলে চিত্রটা অনেকটাই ডিফারেন্ট। সেখানে সফটনেস বেড়ে যায়, এইচ ডিটেকশন এতটাও ভালো ডিটেক্ট করতে পারে না, পাশাপাশি ডিটেলস অনেকটাই লস হয়। তাই চেষ্টা করবেন ভালো আলোতে ছবি তোলার। এছাড়া ছবিগুলো মোটামুটি কন্ট্রাস্টই ছিল, ভালো আলোতে ছবি তুললে একটা ইউজফুল ছবি আপনারা পেয়ে যাবেন। পরিশেষে সবসময়ের মতো বলতেই হচ্ছে, এই স্মার্টফোনটারও বেশ কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে। ভালো দিকগুলোর মধ্যে একটা প্রিমিয়াম ডিজাইন পাচ্ছেন, 120 হার্টজের হাই রিফ্রেশ রেট রয়েছে, একটা পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন, পাশাপাশি এটার মধ্যে আপনি ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছেন, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও এটার মধ্যে থাকছে। সো এই সকল দিকগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। কিছু জায়গায় কস্ট কাটিং করা হয়েছে, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না, এখানে আমরা যে ব্রাইটনেস লেভেলটা পাচ্ছি সেটাও একটু কম মনে হয়েছে ডিসপ্লের ক্ষেত্রে। পাশাপাশি স্মার্টফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছি অ্যান্ড্রয়েড গো, এটা যদি সরাসরি অ্যান্ড্রয়েড 14 হতো আরও বেটার হতো। সো এই সকল দিক থেকে স্মার্টফোনটার মধ্যে কস্ট কাটিং করা হয়েছে, এবং এই স্মার্টফোনগুলো শুধুমাত্র তাদের জন্যই রিকমেন্ডেড থাকবে যারা একটু সিনিয়র সিটিজেন অথবা এত গেম টেম খেলেন না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোই ব্যবহার করেন। তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনগুলো মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবে। তবে আপনি যদি চিন্তা করেন আপনি এই স্মার্টফোনটার মধ্যে একটা হেভি পুশ করবেন, হেভি গেম খেলবেন, সব ধরনের ভালো কিছু এই স্মার্টফোনটার মধ্যে চাচ্ছেন, তা কিন্তু নয়। বেশ কিছু অ্যাভারেজ সাইটও এই স্মার্টফোনটার মধ্যে পেয়েছি। সো ভিউয়ার্স, আশা করছি এই স্মার্টফোন সম্পর্কে একটা ভালো ধারণা আপনারা পেয়ে গেছেন, বিস্তারিত জেনেও গেছেন। তাই বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।